সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। লাদাখ ইস্যুতে বন্ধুর পাশেই আছি, চীনের বিরুদ্ধে ভারতের পাশেই আছে বাইডেন প্রশাসন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের পদক্ষেপ ইতিবাচক বললেন জার্মান চ্যান্সেলর। মিয়ানমারে ক্ষমতা পাকাপোক্ত করতে ছোট ছোট নেতাদের টোপ দিচ্ছে সেনাবাহিনী। IAEA-কে ইরানের আনুষ্ঠানিক চিঠি, 23 ফেব্রুয়ারি থেকে প্রটোকল বন্ধ। ইরান সফরে কাতারের পররাষ্ট্রমন্ত্রী, আঞ্চলিক সহযোগিতা চাইল তেহরান। পরমাণু সমঝোতায় ফিরুন, পানি আর ঘোলা করবেন না আমেরিকাকে রাশিয়া। এবং ইরাকে 13 তুর্কি নাগরিকের হত্যাকাণ্ডের ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল আঙ্কারা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চীনের বিরুদ্ধে ভারতের পাশেই আছে বাইডেন প্রশাসন। লাদাখ দ্বন্দ্বে ভারতের পাশে থাকার বার্তা দিল আমেরিকা। সম্প্রতি বেইজিংয়ের আক্রমণাত্মক মনোভাবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দিল্লির পাশে দাঁড়ানোর বার্তা দিল ওয়াশিংটন। পাশাপাশি চলমান দ্বন্দ্বের শান্তিপূর্ণ মিটমাট চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাছাড়া প্রতিবেশী দেশের দিকে চীনের মনোভাবেরও নিন্দা জানায় আমেরিকা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস বলেন, আমরা বেইজিংয়ের মনোভাব এবং কার্যপদ্ধতিতে উদ্বিগ্ন। আমরা আগের মতোই আমাদের বন্ধুদের পাশে থাকার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের পার্টনারদের পাশেই থাকব সব সময়। ইন্দো প্যাসিফিক এলাকায় আমাদের বন্ধু রাষ্ট্রের মঙ্গলের জন্য আমরা সব সময় দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকব। লাদাখে ভারত চীন স্ট্যান্ড অফ প্রসঙ্গে বলতে গিয়ে নেড প্রাইস বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই পরিস্থিতির শান্তিপূর্ণ মিটমাট চাইছে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। আমরা জানি ইতিমধ্যেই ভারত এবং চীনের সরকার এ বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছে। আমরা দুই দেশের মধ্যে এই আলোচনার বিষয়টিকে স্বাগত জানাচ্ছি। দুই দেশ যদি নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যা মেটাতে পারেন, তার থেকে ভালো কিছু হতে পারে না। এরপর নেড প্রাইস মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আলোচনার প্রসঙ্গ তুলে আনেন। তিনি জানিয়ে দেন, ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখার পক্ষপাতী। মার্কিন যুক্তরাষ্ট্র সব সময়ই ভারতের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা চালিয়ে যাবে। এদিন নেড প্রাইস বলেন, আমরা সর্বোচ্চ পর্যায়ের আলোচনা চালিয়ে যাব। আমাদের সরকার নিজেদের মধ্যে বোঝাপড়া বজায় রাখতে বদ্ধপরিকর। আমরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে চাই এবং ধীরে ধীরে আমাদের দুই দেশের সম্পর্কের গ্রাফ ঊর্ধ্বমুখী এবং ভবিষ্যতেও আমরা নিজেদের বন্ধুত্ব আরও দৃঢ় করার বিষয়ে বদ্ধপরিকর। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের পদক্ষেপ ইতিবাচক। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সঙ্গে কথা বললেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। জানালেন, পূর্ব ভূমধ্যসাগর নিয়ে তুরস্কের পদক্ষেপকে তিনি স্বাগত জানাচ্ছেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে তার অভিমত খোলাখুলি জানালেন জার্মান চ্যান্সেলর মার্কেল। জার্মান সরকারের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, মার্কেল জানিয়েছেন পূর্ব ভূমধ্যসাগর নিয়ে এরদোগানের পদক্ষেপ ইতিবাচক। এই দুই নেতা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন। মার্কেল বলেছেন, এখন আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া খুবই জরুরি। অতীতে সাইপ্রাস ও গ্রিসের জলসীমায় তেল ও গ্যাস অনুসন্ধানকারী জাহাজ পাঠিয়ে ইউকে উদ্বেগে রেখেছিলেন এরদোগান। তার দাবি ছিল ওই এলাকা তুরস্কের জলসীমার মধ্যে পড়ে। এই নিয়ে তুরস্ক ও গ্রিসের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। ইইউ বারবার তুরস্কের কাছে আবেদন জানায় তারা যেন ওই তেল ও গ্যাস অনুসন্ধানকারী জাহাজ ফিরিয়ে নেয়, ওই এলাকায় তেল ও গ্যাসের খোঁজ বন্ধ করে, কিন্তু সেই অনুরোধে এরদোগান কান দেননি। গত ডিসেম্বরে ইইউ সিদ্ধান্ত নেয় তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হবে। তখন বিবৃতি দিয়ে ইইউ জানিয়েছিল
তুরস্ক একতরফাভাবে উস্কানিমূলক কাজ করে যাচ্ছে। সেই শীর্ষ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শুধু কয়েকজন নেতা বা কর্মকর্তার ওপর হবে না, আরও ব্যাপক নিষেধাজ্ঞা জারি করা হবে। তুরস্ক এবং ইইউর দেশগুলির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সেক্ষেত্রে ব্যাহত হতো। তাতে তুরস্ক রীতিমতো ক্ষতির মুখে পড়ত। ঠিক ছিল আগামী 25-26 মার্চ ইইউর বৈঠকে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরদোগান অবশ্য প্রথমে এই হুমকি অগ্রাহ্য করেছিলেন, কিন্তু পরে তার সুর নরম হতে থাকে। তুরস্কের জাহাজও এখন আর তেল ও গ্যাসের জন্য ড্রিলিং করছে না। এই অবস্থায় এরদোগানের সঙ্গে মার্কেলের কথা অবশ্যই ইতিবাচক পদক্ষেপ। জার্মানি অবশ্য প্রথম থেকেই তুরস্ক ও ইইউর মধ্যে সেতু হিসাবে কাজ করছে, বিরোধ মেটাতে চেয়েছে। ইউরোপের দেশগুলির মধ্যে জার্মানিতেই তুরস্কের সবচেয়ে বেশি মানুষ থাকে। এ খবর জানিয়েছে ডয়েচে ভেলে। মিয়ানমারে ক্ষমতা পাকাপোক্ত করতে ছোট ছোট নেতাদের টোপ দিচ্ছে সেনাবাহিনী। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। অন্যদিকে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে বিভক্তি ও শাসন নীতি নিয়ে অগ্রসর হচ্ছে দেশটির সেনাবাহিনী তাতমাদো। বিভিন্ন দল ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে বিভক্তির জাল ফেলে সেনাবিরোধী প্রতিবাদ বিক্ষোভ হ্রাস করতে বিভিন্ন মানুষকে পক্ষে টানছে সেনারা, দিচ্ছে নানা সুবিধার টোপ। সরকারি সুযোগ সুবিধা দিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী নেতাদের হাত করে ক্ষমতায় জেকে বসার এই চেষ্টায় নেতাদের সারাকে ভালোভাবে নিচ্ছে না নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্য ও রাজনৈতিক দলগুলোর কর্মী সমর্থক। তারা একে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন। গত 1 ফেব্রুয়ারি জান্তা ক্ষমতা নেয়ার পর যেভাবে প্রতিবাদ বিক্ষোভ ও অভ্যন্তরীণ চাপের মুখে পড়েছে তা নজিরবিহীন। আগের প্রায় 50 বছরের সেনা শাসনের সময়ের চেয়ে এবারের পরিস্থিতি ভিন্ন। এ কারণে রাজনৈতিক দল, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতা ও বিভিন্ন ক্ষেত্রের প্রভাবশালী মানুষকে নিজেদের পক্ষে ভেড়াতে চাচ্ছে সেনারা। অভ্যুত্থানের পর রাষ্ট্র পরিচালনার জন্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল এসএসি গঠন করে জান্তা। এর প্রধান জেনারেল মিন অং লাইং। সেনাবিরোধী বিক্ষোভ দমাতে এসএসিতে প্রভাবশালীদের পদ দেওয়ার প্রস্তাব দিচ্ছে সেনাবাহিনী। অনেকে এতে যোগ দিচ্ছেন, আবার অনেকে প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন। ফিরিয়ে দেয়া সাধারণ মানুষের বাহবা পাচ্ছেন এবং যোগ দেয়া ব্যক্তিরা বিশ্বাসঘাতকতার তকমা পাচ্ছেন। আইএইএকে ইরানের আনুষ্ঠানিক চিঠি, 23 ফেব্রুয়ারি থেকে প্রোটোকল বন্ধ। ইরান আগামী 23 ফেব্রুয়ারি থেকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির সম্পূরক প্রোটোকল বাস্তবায়নের কাজ স্থগিত রাখবে বলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএকে জানিয়ে দিয়েছে। ওই সংস্থায় নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদী সোমবার আইএইএর মহাসচিব রাফায়েল গ্রোসিকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে একথা জানিয়েছেন। ওই চিঠিতে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য গ্রোসির প্রতি আহ্বান জানানো হয়েছে। সম্পূরক প্রোটোকলের কারণে আইএইএর পরিদর্শকরা ইরানের পরমাণু স্থাপনাগুলোতে নিখুঁত পর্যবেক্ষণের সুযোগ পেতেন। 2015 সালে পরমাণু সমঝোতা সই হওয়ার আগেও ইরান একবার এই প্রোটোকল বাস্তবায়নের কাজ বন্ধ করে দিয়েছিল, কিন্তু ওই সমঝোতার ভিত্তিতে তা আবার চালু করে তেহরান, যা পশ্চিমাদের চুক্তি ভঙ্গ সত্ত্বেও এখন পর্যন্ত চলছে। এর আগে সোমবার দিনের শুরুতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে তেহরানে বলেছিলেন, আগামী 21 ফেব্রুয়ারির মধ্যে পরমাণু সমঝোতার জন্য পক্ষগুলো যদি এটি বাস্তবায়নে ব্যর্থ হয় তাহলে আইএইএর সম্পূরক প্রোটোকল বাস্তবায়ন করা বন্ধ করে দেবে তেহরান। ইরান বলছে, সম্পূরক প্রোটোকল বাস্তবায়নের কাজ স্থগিত রাখার বিষয়টি সাময়িক। অন্য পক্ষগুলো পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করলে তেহরানও ওই প্রোটোকলে ফিরে যাবে। ইরান সফরে কাতারের পররাষ্ট্রমন্ত্রী,
তেহরান সফররত কাতারের পররাষ্ট্রমন্ত্রীকে ইরান বলেছে, মধ্যপ্রাচ্যে শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলা প্রয়োজন। তেহরান আরও বলেছে, জোর জবরদস্তি বা বল প্রয়োগের কোনো স্থান ইরানের পররাষ্ট্রনীতিতে নেই। সোমবার তেহরান সফররত কাতারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুর রহমান বিন জাসিম আলে সানির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে নিজ দেশের এই নীতি অবস্থানের কথা তুলে ধরেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়াদি নিয়ে কথা বলেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এ সময় নিজ দেশের উপর থেকে সৌদি নেতৃত্বাধীন কঠোর অবরোধের অবসান ঘটাতে সাফল্যের জন্য আব্দুর রহমান আলে সানিকে অভিনন্দন জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কাতারের সঙ্গে এ সকল ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী করতে ইরান প্রস্তুত রয়েছে। জারিফ বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে শান্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠায় ইরান ও কাতারের দ্বিপক্ষীয় সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাক্ষাতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে সকল ক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা করতে তার দেশের প্রস্তুতির কথা ঘোষণা করে বলেন, মধ্যপ্রাচ্যে সকল পক্ষীয় ও ব্যাপক ভিত্তিক সহযোগিতা গড়ে তোলা প্রয়োজন এবং এ কাজে মৌলিক ও কার্যকর ভূমিকা পালন করতে চায় কাতার। অচিরেই পারস্য উপসাগরীয় অঞ্চলে বিদ্যমান সব সমস্যার সমাধান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। পরমাণু সমঝোতায় ফিরুন, পানি আর ঘোলা করবেন না আমেরিকাকে রাশিয়া। সদিচ্ছার প্রমাণ দেখিয়ে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার প্রস্তুতি ঘোষণা করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ সোমবার মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান। তিনি বলেন, আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে রাজি করানোর জন্য একটি বহুজাতিক বৈঠক আয়োজন করা যায় কিনা তা নিয়ে চীনের একটি প্রস্তাব নিয়ে বেইজিং ও মস্কো আলোচনা করেছে। রিয়াকভ বলেন, বিষয়টি নিয়ে আমেরিকা ও চীনের সঙ্গে তার দেশ আলোচনা করেছে। এই ধরনের একটি বৈঠকে অংশ নিতে মস্কো রাজি, যদিও এই বৈঠক থেকে অর্থবহ কোনো ফলাফল বেরিয়ে আসবে কিনা তা স্পষ্ট নয়। রাশিয়ার এই সিনিয়র কূটনীতিক আরও বলেন, 21 ফেব্রুয়ারির সময়সীমা ঘনিয়ে আসার কারণে এরকম বৈঠক আয়োজন জরুরি হয়ে পড়েছে। ইরানের পার্লামেন্টে 2 মাস আগে পাশ করা এক আইনে বলা হয়েছে, আমেরিকা যদি 21 ফেব্রুয়ারির মধ্যে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে, তাহলে ওই দিনের পর থেকে এনপিটি চুক্তির সম্পূরক প্রোটোকল বাস্তবায়ন থেকে সরে আসবে তেহরান। ওই প্রোটোকল অনুযায়ী ইরান এতদিন আইএইএ এর পরিদর্শকদের জন্য তার পরমাণু স্থাপনাগুলো উন্মুক্ত করে রেখেছিল। রিয়াকভ স্পষ্ট করে বলেন, আমরা আমেরিকার প্রতি এই আহ্বান জানাচ্ছি যে তারা যেন পরমাণু সমঝোতায় ফিরে আসার ব্যাপারে ইরানসহ আন্তর্জাতিক সমাজকে সবুজ সংকেত দেয়। তিনি ইরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিস্থিতিকে আরও জটিল হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার অতি জরুরি হয়ে পড়েছে। এর আগে সোমবার দিনের শুরুতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা বাস্তবায়নে যদি অন্য পক্ষগুলো ব্যর্থ হয়, তাহলে আইএইএ এর সম্পূরক প্রোটোকল বাস্তবায়ন করা বন্ধ করে দেবে তেহরান। ইরাকে 13 তুর্কি নাগরিকের হত্যাকাণ্ডের ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল আঙ্কারা। ইরাকের উত্তরাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী কুর্দি গেরিলা গোষ্ঠী পিকেকের হাতে 13 তুর্কি নাগরিকের হত্যাকাণ্ডের জের ধরে আমেরিকার তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। একই সঙ্গে আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে ওই 13 জনের হত্যাকাণ্ডের ব্যাপারে ওয়াশিংটনের নীতি অবস্থানের বিরুদ্ধে কঠোরতম প্রতিবাদ জানানো হয়েছে। পিকেকের হাতে নিহত ব্যক্তিদের বেশিরভাগ তুরস্কের সেনাবাহিনী বা পুলিশ বাহিনীর সদস্য।
তুরস্ক বলছে পিকেকে গেরিলারা যে 13 তুর্কি নাগরিককে অপহরণ করেছিল, ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের সেনাবাহিনী তাদের কাছাকাছি পৌঁছার পর তাদেরকে হত্যা করা হয়। এদের 12 জনকে মাথায় গুলি করে ও একজনকে কাঁধে গুলি করে হত্যা করে পিকেকে বিদ্রোহীরা। কিন্তু পিকেকে দাবি করছে উত্তর ইরাকে অবস্থিত তাদের অবস্থানে তুর্কি সেনাবাহিনীর বিমান হামলায় ওই 13 জন নিহত হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার 14 ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেছিল, পিকেকের হাতে তুর্কি নাগরিকদের হত্যাকাণ্ডের খবর সত্যি হয়ে থাকলে আমরা এই কাজে তীব্র নিন্দা জানাই। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, আমেরিকার এই শর্তযুক্ত নিন্দা উপহাস ছাড়া আর কিছু নয়। তিনি আরও বলেন, মার্কিন সরকার পিকেকে ও ওয়াইপিজির মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে এসব গোষ্ঠীকে সমর্থন করছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু সন্ত্রাসবিরোধী যুদ্ধের দাবিদার দেশগুলোর সমালোচনা করে বলেছেন, এসব দেশ কিন্তু যদি ইত্যাদি পরিভাষা ব্যবহার করে বিষয়টিকে গুরুত্বহীন করে ফেলছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের সেনাবাহিনী ইরাকের অভ্যন্তরে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।